পুরো বিশ্বের মানুষ এখন উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রয়েছে ইরানের দিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আগে থেকেই আভাস ছিল ইরানে আঘাত হানতে চলেছে যুক্তরাষ্ট্র। তবে অনেকেই হয়তো জানলে অবাক হবেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এককালে কিন্তু এমন ছিল না, বরং এই দুটো দেশকে বন্ধু প্রতিম হিসেবেই বিবেচনা করা হতো। ইসরায়েলের সাথেও বলা চলে যে নীতিগতভাবে তারা মিত্রই ছিল। এমনকি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় রাষ্ট্রও কিন্তু ছিল ইরান। তবে এদের মধ্যে সম্পর্ক এমন পুরোপুরি অন্যদিকে ঘুরে যাওয়ার পেছনে রয়েছে এক দীর্ঘ জটিল ইতিহাস। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যবর্তী সম্পর্ক বেশ কয়েক দশক ভালো ছিল। বিশেষ করে 1953 সালে ইরানের গণতন্ত্র মোনা প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পর ইরানের সাথে দীর্ঘ সুসম্পর্ক থাকে যুক্তরাষ্ট্রের। একসময়ের বন্ধুপ্রতিম এই দুই দেশ কিভাবে ঘোরতর শত্রুতে পরিণত হয়েছে সেটির কিন্তু একদম শুরুটা কোন জায়গায় এটা নির্ধারণ করাটা একটু জটিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে ধরা যেতে পারে, কারণ এই সময়টাতেই ইরান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদিকে দেশটি সোভিয়েত ইউনিয়নের সীমানা ঘেঁষা, অন্যদিকে তেল সমৃদ্ধ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর এটি ছিল ইরান। এই পরিস্থিতি থেকে আজকের এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে যাওয়ার প্রেক্ষাপট খতিয়ে দেখলে কয়েকটি বিষয়কে মোটা দাগে উল্লেখ করা যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম কয়েক বছর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক মোটামুটি স্বাভাবিক ছিল। 1941 সালে যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন ইরানের শাহ রেজা শাহ পাহলভিকে সিংহাসন ছাড়তে বাধ্য করে এবং তার স্থলে তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ রেজা পাহলভিকে বসায়। মোহাম্মদ রেজা পাহলভি 1979 সাল পর্যন্ত ইরানের শাহ হিসেবে শাসন করেন। তিনি যুক্তরাষ্ট্রপন্থী পররাষ্ট্রনীতি অনুসরণ করতেন এবং তার শাসন আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। কিন্তু 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেক প্রধানমন্ত্রী হন এবং দ্রুতই সমাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংস্কার শুরু করেন। বিশেষ করে ইরানের তেল শিল্প জাতীয়করণের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র এবং সিআইএকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। ব্রিটিশদের প্রতিষ্ঠিত অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় কোম্পানি, যার মুনাফার বড় অংশই পেত ব্রিটেন। 1952 সালে মোসাদ্দেক কোম্পানিটি জাতীয়করণের উদ্যোগ নিলে ব্রিটেন ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তী বছরগুলোতে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত নিষেধাজ্ঞার একটা পূর্বাভাস ছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ব্রিটেনকে সংযত থাকবার জন্য আহ্বান করেন, কিন্তু ততক্ষণে সিআইএ গোপনে মোসাদ্দেকের বিরুদ্ধে তৎপরতা শুরু করে দিয়েছিল। তাদের ধারণা ছিল তিনি দেশকে অস্থিতিশীল করে তুলছেন এবং এতে করে কমিউনিজমের প্রভাব বাড়তে পারে। অবশেষে 1953 সালের অগাস্টে ব্রিটেনের সহযোগিতায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয় এবং এতে করে ইরানের শাহের ক্ষমতা আরও শক্তিশালী হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের তুলনামূলক স্থিতিশীলতার 25 বছরেরও বেশি সময় পার হওয়ার পর পরিস্থিতি বদলে যেতে থাকে। শাহ মোহাম্মদ রেজা পাহলভির স্বৈর শাসনের অধীনে গড়ে ওঠা সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের সাধারণ মানুষ ক্রমশ অসন্তুষ্ট হয়ে ওঠে। পাহলভি নিজে বিপুল সম্পদ অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় সামরিক শক্তি বৃদ্ধিতে অনেক অর্থ খরচ করেন। সে সময় কিন্তু ইরানের অজস্র মানুষ দরিদ্র জীবনযাপন করছিলেন। কোনো মানুষ এ সময় পরিস্থিতি নিয়ে প্রতিবাদ করলেই শাহর যে নিজস্ব রক্ষী বাহিনী ছিল, যার নাম ছিল সাবাক, তাদের নির্মম দমন পীড়নের শিকার হতো। 1979 সালের জানুয়ারিতে শাহ ক্যান্সারের চিকিৎসার জন্য ইরান ত্যাগ করেন আনুষ্ঠানিকভাবে। 2 সপ্তাহ পর ইরাক থেকে নির্বাসন শেষে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দেশে ফিরে আসেন এবং রাজতন্ত্র বিলুপ্ত করে ইসলামী সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন। ধারাবাহিক ধর্মঘট ও বিক্ষোভে শাহ দেশ ছাড়তে বাধ্য হন। রাজতন্ত্রের অবসান ঘটে এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জিম্মি সংকট শুরু হয় ঠিক সেই সময় যখন নির্বাসিত শাহ ক্যান্সার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পান। প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথমে আপত্তি জানালেও পরে চাপের মুখে সিদ্ধান্ত নেন এবং শাহ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। এই সিদ্ধান্ত ও অতীতের হস্তক্ষেপ মিলে ইরানি বিপ্লবীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। অনেকে মনে করছিলেন যুক্তরাষ্ট্র আবারও পরিকল্পনা করছে নতুন কিছু করার। 4 নভেম্বর 1979 একদল ইরানি ছাত্র তেহরানে মার্কিন দূতাবাস দখল করে এবং 52 জন মার্কিন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করে এবং এই সময়সীমা ছিল 444 দিন। 2 সপ্তাহ পর জিম্মিদের উদ্ধারে মার্কিন সামরিক বাহিনী একটি অভিযান চালায়, কিন্তু অভিযানটি ব্যর্থ হয়। বিমান দুর্ঘটনায় 8 জন মার্কিন সেনা সদস্য নিহত হন। 1980 সালের 7 এপ্রিল জিমি কার্টার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। 1980 সালের জুলাইয়ে শাহ মিশরে মৃত্যুবরণ করেন। 1981 সালের 20 জানুয়ারি জিম্মিদের মুক্তি দেওয়া হয়। 1980 সালের সেপ্টেম্বর মাসে ইরাক ইরানের ওপর আক্রমণ চালায়। এটি ছিল দুই দেশের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ধর্মীয় বিভাজনের মধ্যে এক দীর্ঘকালের সংঘাত। ইরাকের শাসক গোষ্ঠী ছিল সুন্নি মুসলিম, কিন্তু দেশটির জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল শিয়া মুসলিম।
অন্যদিকে ইরান পরিচালিত হতো শিয়া নেতৃত্বের মাধ্যমে এবং এই জনসংখ্যার বড় অংশই ছিল শিয়া। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছিল এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে। একই সঙ্গে তারা চাইছিল সংঘাতে যেন তাদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের ওপরে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে। কৌশলের জায়গা থেকে যুক্তরাষ্ট্র ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে ইরানি শাসনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেয়। এর ফলস্বরূপ ইরানের বিরুদ্ধে ইরাকের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্র বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরিভাবে উপেক্ষা করে। সাধারণত অবৈধ ও অমানবিক অস্ত্রের বিরোধিতা করলেও মার্কিন কর্মকর্তারা এক্ষেত্রে তুলনামূলক নমনীয় অবস্থান নেন, যার ফলাফল হয়ে ওঠে ভয়াবহ। এক দীর্ঘ সংঘাতে এ ধরনের অস্ত্রের নিয়মিত প্রয়োগে ক্ষয়ক্ষতির পরিমাণ যে কতটা মর্মান্তিক হতে পারে তা তো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। 1988 সালে এই যুদ্ধ শেষ হয় এবং ততদিনে এই যুদ্ধে 5 লাখেরও বেশি সামরিক সদস্য এবং 1 লাখেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারান। 1979 সালের আগে যুক্তরাষ্ট্র ছিল ইরানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার, কিন্তু জিম্মি সংকটের পর সবকিছু বদলে যায়। কার্টার প্রশাসন ইরানি তেল আমদানি বন্ধ করে দেন এবং ইরানের বিপুল সম্পদ জব্দ করেন। 1981 সালে জিম্মি সংকটের অবসানের পর কিছু সম্পদ ফেরত দেওয়া হলেও সম্পর্ক কিন্তু আর আগের মতো হয়নি। 1983 সাল থেকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তার প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। 1990-এর দশকে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ব্যাপক এবং কঠোর নিষেধাজ্ঞা জারি করেন ইরানের ওপর। বিশ্লেষকরা বলেন, নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ইরানির মধ্যে আমেরিকা বিরোধী মনোভাব আরও জোরদার হয়েছে। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবও ইরানে সীমিত হয়ে গেছে। 2000 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র উন্নয়নের অভিযোগ, ইরান যা বরাবরই অস্বীকার করে এসেছে। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে সাময়িক সমাধান মিললেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানের মুদ্রা রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্নে নেমে যায়। তবে ইরানও নতি স্বীকার করে না, পাল্টা চাপ সৃষ্টি করে। আর সবশেষে পরিণতি যেদিকে গড়ানোর সেদিকেই চূড়ান্তভাবে গিয়েছে।